তো এনসিপির টাকা হলো ম্যানেজ করছে, ভূতে যোগাচ্ছে যেটাকে বলে। আসলে কি এক্সিস্ট করে ভূত? আপনাদের দলে কি ভূতে টাকা দিয়ে যায়? মানে আমার জানার প্রশ্ন যে এনসিপির জন্য ভূত কি এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপি কে টাকা দিয়ে যাচ্ছে বাট আমজনতা পার্টিকে দিচ্ছে না, এই আল্লাহ তাআলার তরফ থেকে এই ভূত জাতির উপর কেন দ্বিচারিতা দিয়ে দিল? না, এটা তো ডক্টর ইউনূস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ডক্টর ইউনূস স্যার আমজনতা পার্টিকে কেন দিলেন না? আমজনতা পার্টি তো আরো দীর্ঘ সময় থেকে রাজনৈতিক মাঠে, এই যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা রাজনৈতিকভাবে মাঠে ছিল, সরব ছিল। তাহলে এনসিপি কে যে দিচ্ছে কিংবা এনসিপি কেই দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না, এইটার আসলে তথ্য আমি আসলে মুখের আপনি কি বলতে যাচ্ছেন ভূত এনসিপি কে টাকা দিচ্ছে না? অবভিয়াসলি ভূত কিভাবে টাকা দেবে? ভূত দেয় না কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে আরেকটু বড় হন, তখন ভূত চিনবেন। না তারেক ভাই, আপনি স্পেসিফিক বলতেই পারেন। স্পেসিফিক আমি বা ব্যাখ্যাটাও দিতে পারেন। বাবা, এই যে বলছে 10 লক্ষ টাকার 7 লাখ দিলাম, 3 লাখ দিতে পারছি না, এটা একটা ভূত। তো ভূত, আপনি ভূতের চেহারা দেখতে পাচ্ছেন? নাম জানেন? কিছু জানেন না। আপনার এখানে আরো একটু ফ্যাক্ট চেক করা উচিত ছিল। সরি টু সে, এখানে আসলে মনে হচ্ছে যে আমি এনসিপি কে ডিফেন্ড করছি বাই টাইপের, কিন্তু বাট সরি, এখানে কিন্তু আসলে এনসিপি এটার দায় নিয়েছে যে এটা তাদের ডোনেশনে যুক্ত আছে এবং এই বিষয়ে তারা ইনফর্ম, তারা কিন্তু এটাকে এগ্রি করেছে, তারা কিন্তু ডিজাউন করেনি। তো সেই বিষয়টা কেন দিয়েছে? আমি কিন্তু এনসিপির কাছে জানতে চেয়েছিলাম, এনসিপির এক নেতার কাছে, যে এই 7 লাখ টাকা যেহেতু আপনাদের ডোনেশন, এটা যখন বলেন এটা নোটেড, তো বাকি কত ডোনেশন নিয়েছেন সেটা নোটেড করেন। এরকম কতগুলো ভূত আছে সেটা লিস্ট দিয়ে দেখ আমাদের। এইটার তালিকা অবভিয়াসলি এনসিপির কাছে চাওয়া উচিত। আপনারা চান, আমরাও কথা বলছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে তাদের আপনি চেয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র, ওই তো আপনি ধরেন চেয়েছেন এনসিপির কাছ থেকে, আপনি কি এনসিপির কাছ থেকে সেই তালিকা পেয়েছেন? এটা তাদের কাছেই প্রশ্ন করতে হবে, তারা কেন দিচ্ছে, তারা আপনি যে চেয়েছেন, দিচ্ছে না কেন, আপনি যে চেয়েছেন সেটা কি আপনি পেয়েছেন? আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, আসলে এনসিপি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। তারা বলেছে যে জুলাই পদযাত্রা শেষ, কোন একটা আমি যদি ভুল না করি সেখানে তাদের উল্লেখ আছে হয়তোবা, যে তারা জুলাই পদযাত্রার পরে তাদের কত, আপনি কিন্তু বললেন না আপনি পেয়েছেন কিনা, উল্লেখ করবে বলেছে। আপনি যদি না, তারা যদি পাবলিকলি এটা না বলে, আপনি যদি না পেয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবে আমিও পাবো না, এটা আপনাদের দল না, আপনারা পাবেন না। আমি আপনার ইনফরমেশনের জন্য আরেকবার জানিয়ে রাখি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বে আছি, এনসিপির কোনো পদধারী কিংবা এনসিপির কোনো দায়িত্ব নেই। মানে আপনাদের সাথে এনসিপির কোনো সংযোগ নাই? এনসিপির জন্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, কিন্তু এনসিপি আপনাদের জবাবদিহি করে না। আপনাদের অফিস কোথায়? বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিস নেই, আমরা চিন্তা ভাবনা করছি কোথাও একটা অফিস নেওয়ার জন্য। আপনারা এখন বসেন কোথায়? গতকালকে কোথায় বসেছিলেন? গতকালকে আমাদের কিসের, মানে গতকালকে কোন অফিসে বসেন না? না, গতকালকে আমাদের একটা সেমিনার ছিল। রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? ও যে বলতে চাচ্ছে তার কি রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? কখনো বসেননি? রূপায়ণ টাওয়ারে আমাদের পূর্ববর্তী সময় অফিস ছিল। তো ওইখানে কিভাবে বসছেন রূপায়ণ টাওয়ারে? রূপায়ণ টাওয়ারে যখন অফিস ছিল তখন বসেছে। কিভাবে ছিল? কিভাবে ছিল? রূপায়ণ টাওয়ারের অফিসটা আপনাদেরকে রূপায়ণ টাওয়ার থেকে বের করে দিয়েছে। তারেক ভাই, আমি একটু আপনাকে প্রশ্ন করি, এবার আপনার কাছে আমি জানতে চাই, রূপায়ণ টাওয়ারে আপনাদের যে অফিস ছিল সেটার ভাড়া কত? আসলে ওই সময়ের দায়িত্বশীল ব্যক্তিরা আসলে বলতে পারবে, যেহেতু আমি দায়িত্ব নেওয়ার পর আমি আপনাকে বিনয়ের সাথে আবার বলতে চাই, আপনি তো গতকালকে দায়িত্ব নেননি, আপনার তো দায়িত্ব নেওয়ার 1 মাসের বেশি সময় হয়েছে। তো 1 মাস তো রূপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন, সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে 1 মাসেরটাই বলেন। এটাই বললাম যে এই ভাড়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আমি তখন আসলে যুক্ত ছিলাম না। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কোনো অফিস নেই, এটা আমরা যখন অফিস নিব তখন এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে কেন অফিস নিয়েছি, কোথায় নিয়েছি, কিভাবে টাকাটা এসেছে, কোথায় নিচ্ছি, সেটার ভাড়া সবকিছু আমরা খুব স্পষ্টভাবে তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে, মোহাম্মদ তারেক রহমান। আপনাকে আমি ইদানিং দেখছি বেশ শেখ হাসিনার প্রশংসা করেন, পতিত স্বৈরাচারের এবং পতিত প্রধানমন্ত্রী। আমি একটু দেখে নি, দেখানো যাবে? তাহলে একটু দেখি, বেশ ইদানিং দেখছি, মানে আপনার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না ঠিক। হাসিনা সরকার যেরকমই থাকুক, একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি। এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে, এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি। আপনি শুধু এটা না, আমি আরও কিছু ক্লিপ দেখাতে পারতাম, প্রয়োজন নেই। আপনি চাঁদাবাজির ঘটনায় কিন্তু আবার একইভাবে শেখ হাসিনাকে এক ধরনের গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। মানে কি শেখ হাসিনার প্রতি আপনি কি এক ধরনের ফেসিবাদের প্রতি আকর্ষণ বোধ করছেন ইদানিং? দেখেন, পাঠ্যপুস্তকের ক্ষেত্রে শেখ হাসিনার একটা বড় অ্যাচিভমেন্ট আছে। আমরা যেভাবেই হোক বছরের শুরুতে বই পেয়েছি। আমাদের এই প্রশ্নটা এখন ওঠার প্রয়োজন হতো না যদি এইবারও আমরা বছরের শুরুতে বই পেতাম।
এই কম্প্যারিজনটা আনতো না। আমরা এই বইটা কেন দিতে পাইলাম, এখানে 46টি প্রেস মালিক এবং এনসিপির সালাউদ্দিন তানভীর একটা করাপশন বের হয়ে আসলো। আমরা পাঠ্যপুস্তক পেতে পেতে আমরা জুলাইয়ের দিকে এসে পাঠ্যপুস্তক প্রদান শেষ হয়ে গেছে বলে সরকার থেকে বলতেছে। তো কোথায় আমরা জানুয়ারি মাসে বই পেতাম, কোথায় জুলাই মাস লেগে গেল। তো এই কারণেই এই প্রশ্নটা আসছে, আমাদের সন্তানরা বই পাচ্ছে না, আগে বই পেত। এই কম্প্যারিজন তুলে ধরা শেখ হাসিনার প্রশংসা করা না, বেসিক্যালি মানে মূলত বর্তমান সময়ে আমরা পারছি না, আমাদের তো দায় আছে। এই গণ-অভ্যুত্থান আমরা ঘটাইনি, আমরাই তো। আপনি আরো অনেক বিষয় শেখ হাসিনার কম্পেয়ার অনেক, যেখানে যেখানে মানুষ আগের চেয়ে প্রবলেম ফেস করবে সেখানে মানুষ বলবে এটা তো আমরা আগে স্বাভাবিক ছিল, এখন অস্বাভাবিক কেন হচ্ছে। চলেন আমরা অস্বাভাবিক হওয়ার কারণটা খুঁজি। আমরা কারণটা খুঁজবো না? কি কারণটা? এই তো যে এখন একটু আগেই তো বললাম যে পাঠ্যপুস্তক আমরা কেন পড়ে পাচ্ছি, দুর্নীতির কারণে কম। এটা ছাড়া অন্য বিষয়, আপনি চাঁদাবাজির প্রসঙ্গে আবার শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন, আপনি শাসন ব্যবস্থার প্রশ্নে শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন। বাংলাদেশে এইরকম বর্বরতা কখনো আগে ছিল যে এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে পেলে যায় গুলশানে বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে বা লোকের বাসায় গিয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা নেবে, এই সংস্কৃতি কি আগে ছিল? স্কুলের ছেলে পেলে গিয়ে চাঁদাবাজি করবে, এই সংস্কৃতি ছিল? তো আমি এই সংস্কৃতি আগে ছিল না, এটা খারাপ হচ্ছে, এইটা বলা মানে যদি শেখ হাসিনার প্রশংসা করা হয় তাহলে দুঃখজনক। না, এটা 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 কি ফেসিবাদের প্রশংসা হলো না? আমি 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 আপনার কাছে আসতে চাই সিনথিয়া। আপনি আমাকে চিপে চিপে বের করতে চান এগুলো, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় খুবই ভাইয়ের কথার সাথে আমি দুঃখজনকভাবে বলতে চাই, সেটা হচ্ছে তিনি যখন বলছে যে প্রশাসনের প্রশ্ন যখন তার কম্প্যারিজনের জায়গা থেকে সে যখন হাসিনার সাথে তুলনা করে, তখন আসলে একটা বিষয় খুব দুঃখের সাথে বলতে হয়, এখন রাজনীতিবিদরা এই বিষয়গুলোকে সম্মুখে জনসম্মুখে খুব ঢালাওভাবে বলতে পারছে, হাসিনার আমলে সেটা বলতে পারেনি। হয়তো এটাই তাদের জন্য বড় দুঃখজনক এবং তাদের দুঃখজনক। আপনারা বলতে পারতেন না, এটা আমরা বলতাম। আপনার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বলা নতুন হতে পারে, বাট আমার জন্য নতুন না। আমরা এই বলে বলেই রাজনীতি করি। আপনি হয়তোবা শেখ হাসিনার প্রতি অনুগত ছিলেন, আমরা অনুগত ছিলাম না। আপনার জন্য আপনি এখন যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন, এইটা আপনি শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বলেন নাই, আপনি বলেন নাই, আপনার সমস্যা এটা। আমরা বলে বলে এই পর্যায়ে আসছি। আচ্ছা, আমি আপনার কথাটা সম্পূর্ণ শুনলাম উত্তর দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমি শেখ হাসিনার প্রতি অনুগত্য ছিলাম কিনা, আনুগত্য থাকলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়তোবা আমার মতো হাজার হাজার মানুষ যারা রাস্তায় নেমে এসেছে তারা হয়তো আসতে না। বলতে পারেন যে হয়তোবা এই জুলাই গণঅভ্যুত্থানের আগে আমরা কোথায় ছিলাম, যে যার জায়গা থেকে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজটা তুলেছিল বিদায় 36 দিনের মাথায় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে মাঠে ছিল, বিষয়টা এমন না। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনারা বলে বলে অভ্যস্ত, এই বিষয়টা আসলে অস্বীকার করার কোনো করবো না এবং করতেও চাই না। এটা অস্বীকার করাটা আসলে চরম মানে কি বলে আসলে আপনাদের সাথে মানে বেইমানি করা হবে, এই বেইমানিটা করতে চাই না। আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেই রাজপথে ছিলেন। কিন্তু একটা বিষয় প্রশ্ন করেন, তখন আপনারা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা এই ধরনের দুর্নীতি অভিযোগের বিরুদ্ধে কথা বলতেন, তখন আপনাদেরকে কি নির্যাতন নির্মম নিপীড়ন পোহাতে হতো, এখন আপনারা কি পোহাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করে কিংবা কথা বলে? এই বিষয়টাকে আমি অ্যাড্রেস করতে চেয়েছি। আমি ওইটাকে বলিনি যে আপনারা কথা বলেননি কিংবা মানে বলছেন না, এখনো বলছেন তখনও বলছেন, কিন্তু এই দুই বলার মাঝখানে কিন্তু পার্থক্য আছে। আমি এটাকে অ্যাড্রেস করতে চেয়েছি। সে যখন বলে যে আসলে এনসিপির দুঃখিত, এখানে যে ওই যে চাঁদাবাজির যে ঘটনার কথা, গুলশানের ঘটনার কথা বললো, কেন জানি না মনে হয় যে বাংলাদেশের মধ্যে যত ঘটনা ঘটুক না কেন, এখানে যদি এনসিপি বা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটাকে জুড়ে দেওয়া যায়, ওইটা হয়তো বা খুব বেশি মুখরোচক হয়ে ওঠে। সেই জায়গা থেকে রাজনীতিবিদরাও আসলে খুব সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে এরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি দেখেছি যখন আসলে পুরান ঢাকার মতো জায়গায় চাঁদা না দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে হত্যা করা হয়, যে প্রস্তর যুগের আসলে নমুনা দেখানো হয়, এইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ বলে না যে হাসিনার রেজিমের থেকে আসলে এইটাকে কোনোভাবে জাস্টিফাই করার তুলনা মানে চেষ্টাটুকুও করে না। এইটা অত্যন্ত দুঃখজনক। এবং হাসিনার আমলে যে চাঁদাবাজিটা ছিল সেটা কি আপনাদের কখনো মানে এইটার সাথে জাস্টিফাই করার মতো বিষয়? হাসিনার আমলে আমরা দেখেছি হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে, মানুষ হয়েছে। অবশ্যই না। হাসিনা যেটা করেছে সেটা যদি এখন বর্তমান সময়ে ঘটে, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? এটা আপনি প্রশ্ন করতে পারেন যে কেন ঘটেছে, কারা ঘটাচ্ছে, এখানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরা সাংগঠনিক জায়গা থেকে আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? আপনাদের সংগঠনের পক্ষ থেকে কতজনের বিরুদ্ধে মামলা করেছেন আপনাদের সংগঠনের ছেলেপেলে এই ধরনের ঘটনা ঘটানোর পরে?
আমি একটা বিষয় খুব বারবার স্পষ্ট করে বলছি, আমাদের আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি যে কাজগুলো করছে সেটা ক্লিয়ার হওয়ার পর আমাদের সংগঠন অনুযায়ী সাংগঠনিক অবস্থান আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে কতজনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, কতজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সাংগঠনিক বিভিন্ন জায়গায় আসলে যে অভিযোগ ভাবে আসলে, কিন্তু আমি এখন এই সংখ্যাটা বলতে চাই না, কারণ আমাদের ওই আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরে আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। সেই জায়গা থেকে এটা খুব দ্রুতই আসবে। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে করেছি, 7 দিন 1 মাস না, আমরা 15 থেকে শুরু করে 1 মাসের মতো কর্মদিবস দিয়েছি, সেটার মধ্যে চলে আসবে। তো এই বিষয়টা খুবই দুঃখজনক যখন আসলে এই ধরনের মানুষ হত্যার মতো ঘটনা ঘটে। 1 বছরের মধ্যে দলীয় কোন্দলে 100-র বেশি, 100-150-র মতো নেতাকর্মীর মানে অপমৃত্যু হয়, এবং দলের নেতাকর্মীদের কাছে দলের নেতাকর্মীরা সেফ থাকে না। যখন আসলে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের মানে দলীয় অন্তর্কোন্দলগুলো যখন সামনে আসে এবং এইগুলো নিয়ে যখন বড় ধরনের সংঘাত তৈরি হয়, এগুলো আসলে কখনো হাসিনার মানে রেজিমের সাথে তুলনা না। যখন আমরা দেখেছি যে হাসিনার রেজিমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, সেইটার থেকে আসলে অপরাধ সবসময় অপরাধ, কিন্তু অপরাধকে জাস্টিফাই করার সুযোগ নেই যে কোনটা বড় কিংবা কোনটা ছোট। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আসলে হাসিনার আমলের ওই মানে অপরাধগুলোকে ছোট করে আপনি এই সময়ের অপরাধগুলো বড় করে দেখতে চান, তখন আসলে উদ্দেশ্য প্রণোদিত কিংবা উদ্দেশ্যটাকে আমি প্রশ্ন করতে চাই যে কি উদ্দেশ্যটা করা হচ্ছে। জি তারেক ভাই, মানে চাঁদাবাজির অভিযোগ কি খালি এনসিপির বিরুদ্ধে, বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে বা গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নাই, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে নাই, আমজনতা পার্টির বিরুদ্ধে নাই? আপনার বিরুদ্ধে তো অভিযোগ করছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন। জি অনেক ধন্যবাদ। যার যতটুকু শক্তি এবং সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই দলের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন। একজন প্রখ্যাত সাংবাদিক, আমি বলেই ফেলি, ইলিয়াস কিন্তু এই কমপ্লেন করেছে আপনার বিরুদ্ধে, এবং আপনি কিন্তু ব্যাপক এটা নিয়ে হইচই করছেন। দেখেন, আমি ইলিয়াস ভাই এটা পোস্ট করেছে, ইলিয়াস ভাই পোস্ট করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে 60 লক্ষ টাকা বললেন, আমার দলের একজন সহযোদ্ধার নামে 13টা মামলা, সকল রাজনৈতিক দলই তাদের নেতাকর্মীদের নামে মামলাগুলো তুলে নেওয়ার জন্য লড়াই করছে। ডক্টর ইউনূসও নিজের মামলাগুলো তুলে নিয়েছেন। তো আমাদের দলের একজন কর্মী বা নেতা, তার বিরুদ্ধে মামলাগুলো আমরা তুলে নেওয়ার জন্য আমাদের দলীয় প্যাডে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। জি ঠিক আছে। ইলিয়াস ভাই এই ছবিটা পোস্ট করে বলেছে 60 লক্ষ টাকা আমরা নিয়েছি। তো আমরা ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আপনি এই সংখ্যাটা ভালো হতো, আরেকদিন শুনবো তার কাছ থেকে। জি হ্যাঁ, যে আপনি এই 60 লক্ষ টাকার যে লিখলেন, এইটা হলো 60 সংখ্যাটা 60 কেন, মানে এক্স্যাক্টলি কি ভিত্তিতে? ধরেন আপনি যদি একটা ব্যাংকের চেক পান অথবা কোনো একটা চ্যাটে লেখা হয়েছে যে ঠিক আছে আপনাকে 60 লাখ টাকা দিলাম বা নিলাম, ঠিক আছে, এইরকম কি ভিত্তি আছে আপনার কাছে যে এটা এক্স্যাক্টলি 60 লাখ? না, আপনি আদৌ জিজ্ঞেস করেছেন কিনা আমি তো বুঝতে পারছি না। জি বলুন। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চেক কিন্তু আপনি প্রচুর ইলিয়াসের বিরুদ্ধে প্রচুর কথা বলছেন, আমি দেখছি। হ্যাঁ, এবং সেই ভিত্তিতে ওনাকে জিজ্ঞাসা করেন উনি এই পোস্টটা ডিলিট করে দিল কেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এই 60 লাখ টাকা কি আপনারা তাহলে এই মামলাগুলো পরিচালনার জন্য নিয়ে এসেছেন বা মামলা তোলার জন্য? দেখেন, আমার দলের কর্মীর মামলা আমি তুলে নিতে চেয়েছি, জি তুলে নেওয়ার অনুরোধ করছি। জি আগামীকালও সেটা শুনানি আছে, আমি নিজে থেকে সেটা থাকবো আমি এখানে। জি ঠিক আছে। আমি আমার দলের নেতাকর্মী মামলাগুলো আমি ভ্যানিশ করার চেষ্টা করছি, যেটা ফ্যাসিবাদের সময়। জি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে করছে, জি এইটা আমি আমার দায়িত্ব থেকে করছি। এখন ইলিয়াস ভাই লিখছে 60 লাখ। জি এই 60 লাখ যে 60 লাখ কম হবে না বেশি? এটা যে 50 লাখ বা 70 লাখ না, এটা প্রমাণ করার দায়িত্ব আমার না তার। না না, মানে আমি বলছি কম হবে না বেশি হবে, আমি সেটা বলছি। সেটাই বলতেছি, এটা কম না বেশি না, এক্সাক্ট আপনার কাছে জানতে চাইছি কম না বেশি। না, আমিও বলতেছি, শুনেন, আমি আমার দলের কর্মীদেরকে আমি আরো সাপোর্ট করি তাদের বিপদে আপদে। আমি আমার দলের আমি লিডার, আমি যদি আমার কর্মীকে রক্ষা করার পরিবর্তে তার কাছে আমি চুষে খাই, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে জি একটা সংক্ষেপে প্রশ্ন করেছি, আপনি অল্প জবাব দেবেন, আমি তারপরে শেষ করব। আচ্ছা, এই সময়ও ফেসিবাদের সময় দায়ের করা মামলা তুলতে যদি আপনাদের এত কষ্ট হয়, আপনি একটু আগেই বলছিলেন প্রফেসর ইউনূস সাহেবের মামলা চলে গেছে, এখনো লক আছে, তাহলে কেন হচ্ছে? প্রফেসর ইউনূস সাহেবের মামলা তো নেই, তো আপনারা তো রাজপথে ছিলেন, ওনারা তো রাজপথে ছিলেন, মামলাগুলো আছে, আপনাদের মামলাগুলো আছে, সমস্যাটা কোথায়? এই মামলা কথা একটু বলেন তো আমাকে। আমি তো চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে, আমার চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে মামলা এখনো চলে, ওনাকে পথে পথে ঘুরতে হয়, অথচ আপনাদের যারা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তাদের মামলা চলে যায়, এইটা কেন হচ্ছে একটু বলেন তো আমাকে। আমি তো এটাই বলছি যে শেখ হাসিনার সময় দেওয়া রাষ্ট্রদ্রোহী মামলায়
আমার দলের নেত্রীর শুনানির জন্য আগামীকালকে আমাকে কোর্টে যেতে হবে। কেন এইটাই তো আমরা জিজ্ঞাসা করছি। চলে যাচ্ছে আর এগুলো থেকে যাচ্ছে কেন? এবং আমরা সকল ছাত্ররা যুক্ত মানে যাদের নামে মামলা হচ্ছে এগুলো এখনো চলমান, এটা নিয়ে কোনো মানে কারণটা কি? আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে জানি কারণটা কি, ভূতটা কোথায়? এটা আসলে ভূত না, মানে ডক্টর ইউনূস নিজের মামলাগুলোকে স্মুথ করার জন্য যে ইফোর্টটা দিয়েছেন, আমাদের ক্ষেত্রে সেই ইফোর্টটা দেন নাই। ঠিক আছে, আমার আপনাকে একটু অ্যাড করি। আপনি তো জানেন 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম আমি জানি কেটেছেন, কারাগারে ছিলেন সত্য কথা বলার জন্য। আমি জানি রহমান সাহেবের বক্তব্য প্রকাশের জন্য। আমি জানি তার মামলা এখনো কেন, আর ইউনূস সাহেবের মামলা নাই? বলেন একটু জবাব। আমি বলছি শুনেন, ডক্টর ইউনূস যদি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হতেন তাহলে উনি আমাদের পেইনটা বোধ করতেন। ঠিক আছে, যে আমার নামে টিভি সেন্টারের মামলা, মেট্রো রেলের মামলা, যাত্রাবাড়ির মামলা, ঠিক আছে, এরকম গণ-অভ্যুত্থানে 4টা মামলার 1, 3, 5, 6 নাম্বার আসামি আমি। বুঝতে পেরেছেন? আমাদের এই যে আবার এই মামলার আগে গণ-অভ্যুত্থানের আগের মামলা আছে। আমি ওইটাই জানতে চাচ্ছি, এগুলো কেন লেনদেন হচ্ছে আর ওগুলো হচ্ছে না? এটা কেন? এটা এই জন্য যে এই বর্তমান সরকারে যে সামনেগুলো আছে, এই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্ব দিতেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা অ্যাডজাস্ট করে নিত। আমি বলতে চাচ্ছি এই সরকারের ক্যারেক্টারগুলোর মধ্যে গণ-অভ্যুত্থানের স্পিরিট এবং ক্যারেক্টারগুলো নাই। থ্যাংক ইউ। আপনি যদি 1 মিনিটে বলতেন, 1 মিনিটে এইটা কেন হচ্ছে একদম স্পেসিফিক জানতে চাই, যে ওই মামলাগুলো চলে যাচ্ছে অথচ যারা ভিকটিম, যারা জেলে ছিলেন, যারা মিথ্যা মামলায় পড়েছেন, তাদের মামলাগুলো ঠিকই ঝুলিয়ে রাখছে। এখানে আসলে একটা পয়েন্ট আমি তারেক ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমার বেশিরভাগই মনে হয় যে এদের অধিকাংশের মধ্যেই আসলে এই জুলাইয়ের স্পিরিটটা নেই, এই জুলাইয়ের বিষয়গুলোকে তারা ধারণ করে না। এখন আমি যেটা বললাম এই তারেক ভাইয়ের কথার মাঝখানে, যে মোদি বিরোধী আন্দোলনে যারা ছিল, এই গণঅভ্যুত্থানের সম্মুখসারী যারা নেতা, তাদেরও কিন্তু মামলাগুলো এখনো চলমান। এই বিষয়গুলোর আসলে আমি বলতে চাই যে তারা যেহেতু আসলে নতুন করে দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব নিয়েছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে বিলুপ্ত করে নতুন করে দেশ সংস্কারের প্রতিজ্ঞা করছে, সেই জায়গায় ফ্যাসিবাদী কাঠামোতে যে জুলুমগুলো হয়েছে এইগুলো নিরসন যেন তারা